এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে। মানুষকে নিয়ে খেলা করেছে। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। নির্বাচন কমিশনকে আক্রমণে আরো এক ধাপ এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে এসআইআর হিয়ারিং এর শুনানিতে লম্বা লাইন, সাধারণ থেকে সেলিব্রিটি অনেকের গলাতেই অভিযোগের সুর। এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। জঘন্য ষড়যন্ত্র। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে। সেই 54 লক্ষ নামের কিভাবে বাদ দিয়েছে? বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে। কোনো ইয়ারও এটা জানে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না। এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের তিন সন্তানের পিতা হতে পারেন, যার এখন এই মুহূর্তে বয়স 15? বাবা থাকেন উত্তর 24 পরগনায় আর তার 10 পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে, আর তার 5 কন্যা বসবাস করছে মালদায়। এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয় তাহলে কোনটা হবে? মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। একদিকে দিল্লির নির্বাচন কমিশন, অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রীর নিশানায় সকলেই। এখানকার যিনি বুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, পদবি চেঞ্জ করেছে। অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে। তৃণমূল কংগ্রেসের মতো অমানবিক, তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ, তৃণমূলের কংগ্রেসের মতো বিভাজন, আমি তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু কোনো সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই। যাদের জন্য আন্দোলন করছেন তাদের মঞ্চে দাঁড় করিয়ে রাখছেন, তারাই এবার মঞ্চে নেমে বলছেন ভাতা পাচ্ছি না, ঘর পাচ্ছি না। এটাই পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র। গত কয়েকটা নির্বাচনে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহিলারা। এবার ভোটের মুখে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়াতে পারে কিনা তা নিয়েও জোর জল্পনা। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো এক তাৎপর্যপূর্ণ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ। বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে, তাই তারা সুযোগ পায়নি। এখানেও এটাই এদের প্ল্যান আছে। মাইক্রো অবজারভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস। একটা ইলেকশন কমিশন, সে কি বিজেপির দলদাস না সে গণতন্ত্রকে রক্ষক? সেটা মুখ্যমন্ত্রী বুঝতে খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলা জয়ী সদস্যদের রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যার 2 বছরের বাচ্চা রেখে
তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছেন। এটা মনে রাখা দরকার, এত সন্ত্রাস, এত খুন, বিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও, গণনা কেন্দ্রে না ঢুকতে দেওয়ার পরেও 11,000-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। এটা বোঝা উচিত। যত অদ্ভুতরে কাণ্ড যেন ভোটার তালিকায় কেউ বেঁচে আছেন অথচ খসড়া ভোটার তালিকায় মৃত। কোথাও পুরসভায় ডেথ সার্টিফিকেট আনতে যাচ্ছেন জলজ্যান্ত ভোটার। খসড়া তালিকায় মৃত ভোটারদের মঙ্গলবারও সভায় হাজির করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে জীবিত মৃত নিয়ে এই বিতর্কের আবহেই এই দিন বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মিলল প্রায় 4,000 ফর্ম 7, যা ব্যবহৃত হয় ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদন করার জন্য। সূত্রের খবর, ফর্মগুলিতে জেলার বিভিন্ন এলাকার ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য আগে থেকেই পূরণ করা ছিল, যার অধিকাংশই তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে 5 বিজেপি কর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে, বাকি 3 জন পালিয়ে যান। বাজেয়াপ্ত করা হয়েছে ফর্মগুলি। এই দিন ওই গাড়ির ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে, মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে। পুলিশের কাছে এবং বিডিওদের কাছে, বিএলও, এসডিও, ইআরও সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। এবং সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশান নেবে। আমি সমস্ত বিএলএ 1, বিএলএ 2 সবাইকে এলাকায় নজর রাখতে অনুরোধ করব। বিজেপির সমালোচনা করে এক্স স্যান্ডেলে টিএমসির পক্ষ থেকে লেখা হয়েছে, খুবই উদ্বেগজনক। বিজেপি নেতা, দলের সদস্য এবং সংশ্লিষ্ট বুথ স্তরের এজেন্টরা এসটিও এবং ডিএমদের অফিসে হামলা চালাচ্ছে এবং ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার জন্য বিপুল সংখ্যক ফর্ম 7 জমা দিতে ইআরও এবং এই আরওদের উপর চাপ সৃষ্টি করছে। বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে লোকজনকে নিয়ে আসা হচ্ছে এবং হাজার হাজার ফর্ম গাড়িতে ভরে একবারে জমা দেওয়া হচ্ছে। যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। আবার একই সঙ্গে ফর্ম 6 ইনক্লুশনের ক্ষেত্রে তারা বলছেন অনলাইন অ্যাপ্লাই করুন। কিন্তু যেটা আইন সিদ্ধ যে ফর্ম তারা প্রকাশ করেছে, সেই ফর্মকে আপলোড করবার জন্য যদি বিএলওরা আমাদের অস্বীকার করে, আমরা এআরওর কাছে যাচ্ছি, এআরওর কাছে যাচ্ছি, তারাও বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই। তাহলে ওপরটা কে? অন্যদিকে সন্দেহভাজন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে চুচুড়া এসটি অফিসের বাইরে এই দিন বিক্ষোভ দেখায় বিজেপি। এখানেও বিতর্কের কেন্দ্রে সেই ফর্ম 7। বিজেপির অভিযোগ, ফর্ম 7 জমা নিতে অস্বীকার করছেন মহকুমা শাসক। ঘটনার ভিডিও দিয়ে এক্স স্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, এই ইচ্ছাকৃত টালবাহানা আর কিছুই নয়, এটি একটি ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা। বৈধ আপত্তিগুলিকে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশকারী ভোট ব্যাংকে রক্ষা করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। বিভিন্ন জায়গা থেকে বিএলএ 2রা তারা ফর্ম 7 নিয়ে ইআরওর কাছে অ্যাজ পার ইলেকশন কমিশন গাইডলাইন তারা জমা করতে এসেছিল। তারা চুচুড়ার বিধানসভার নাগরিক বিএলএ 2 তারা এখানে জমা করতে এসেছিল। এটা ইআরওর অধিকারের মধ্যে পড়ে যে তারা সেই ফর্ম 7 জমা নিতে বাধ্য। কিন্তু কোনো এক আঙ্গুলি হেলনে, কোনো এক নির্বাচিত সরকার যারা আছেন, এখন চালাচ্ছেন, তার রাজনৈতিক দলের আঙ্গুলি হেলনে ফর্ম 7 নিতে অস্বীকার করেছে। আমাদের কাছে, আমরা এটা নিয়ে ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করব। পরে বিজেপির এক প্রতিনিধি দল মহকুমা শাসক অয়ননাথের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। প্রতিক্রিয়ার জন্য মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। একই অভিযোগ উঠেছে দুর্গাপুরেও। বিজেপির অভিযোগ, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম 2 বিধানসভা এলাকার প্রায় 300 জন ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম জমা দিতে এলেও তা নেওয়া হয়নি। এখানেও মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। মৃত ভোটার নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। এই আবহে মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল ভূতেদের র্যাম্প ওয়াক। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পর এবার কোচবিহারে রণসংকল্প সভা।
একে একে নাম বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুকুল দেব কর্মকার, মুর্শিদ আলম, আবুজার মিয়া, আজিজর রহমান, তপন বর্মন। পরপর লাইন দিয়ে মঞ্চে এলেন তারাও। 10 জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি, শুনুন। এসছেন সবাই? আসুন 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 দাদা, এখানে দাঁড়ান, আসুন। সব দেখতে পাচ্ছেন, এখানে সামনে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাইকে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। কিন্তু এরা কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এই 10 জনকে খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরে নির্বাচন কমিশনও জ্ঞানেশ কুমারকে নাম করে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। এর আগে বারুইপুরেও ঠিক এইভাবে খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো ভোটারদের মঞ্চে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বারুইপুরের পর উত্তরবঙ্গের কোচবিহারেও একই কৌশল নিলেন তিনি, জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। অভিষেক রাজনীতির কলঙ্ক, রাজনৈতিক ব্যবসাদার, তোলাবাজদের অধিপতি। তিনি বিভিন্ন সভায় ভূতদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন, আর জীবিত মানুষ ভূত এই কথা বলে তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি দম থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান। আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা। প্রথমত এই এসআইআর প্রক্রিয়াটাই ছিল অবাঞ্ছনীয়, প্রয়োজন ছিল না। এটা জোর করে হাজার হাজার কোটি টাকার শ্রাদ্ধ করা হয়েছে এবং মানুষকে বিপদে ফেলা হয়েছে। নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার অনেক প্রক্রিয়া আছে, প্রকরণ আছে, কিন্তু প্রথম থেকে দেখা গেল এটার উদ্দেশ্য খারাপ। নাগরিকতার সঙ্গে জোটানোর চেষ্টা করা হলো, তারপরে দাঁড়িয়ে আগে থেকেই ভাগাভাগি রাজনীতিকে এখানে নিয়ে আসার জন্য রোহিঙ্গিয়া, বাংলাদেশি, ঘুটপেটিয়া, উইপোকা ইত্যাদি ইত্যাদি প্রচার বিজেপি আরএসএস এমনভাবে করলো যেন এটা ইসিআই ভোট করাচ্ছেন, ভোটার লিস্ট শোধরাচ্ছেন না। তারপরে আমরা বললাম ঠিক আছে, প্রকৃত ভোটার যাতে বাদ না যায়, মৃত ভোটাররা যাতে বাদ যায় এবং তার সঙ্গে দাঁড়িয়ে মানুষ যাতে অযথা হয়রান না হয়।
বিশেষত ভালনারেবল সেকশন যারা আনডকুমেন্টেড কমিউনিটি আছে, মতুয়া আছে, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন, পরিযায়ী শ্রমিক আছে, দারিদ্র্যপীড়িত মানুষ আছেন, মহিলারা, আদিবাসী একটা বড় অংশের, ট্রান্সজেন্ডার্স, তাদের হচ্ছে এইসব ডকুমেন্টস, অনাথ যারা হচ্ছে তাদের মধ্যে এইসব ডকুমেন্টস থাকে না। কিন্তু এখন দেখা গেল যা খসড়া তালিকা বেরোলো, মৃত মানুষের নাম রয়ে গেল এখন অনেক। তাহলে সেগুলো বাদ হলো না কেন? সেটা সরকারের কাজ ছিল, ইসিআইয়ের কাজ ছিল। এবার এটা যে যুক্তি দেখাচ্ছে যে আমাদের কাছে লোকবল কম, আমাদের কাছে সরকার, রাজ্য সরকার কিছু দেয়নি, এটা কেন্দ্র এবং রাজ্য সরকার মিলেই করে। তাহলে দুটো সরকারের মধ্যে কোঅর্ডিনেশন দরকার। ব্যুরোক্র্যাটসরা সে ইসিআইয়ের মধ্যেই কাজ করুক, সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেই কাজ করুক, আর স্টেট গভর্নমেন্টের মধ্যেই কাজ করুক, তারা যদি আইন বা সংবিধান বা মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা থেকে রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়, তাহলে এই সমস্যাটা হয়। এবং উভয় চাপ সৃষ্টি করলেন, বিএলও থেকে শুরু করে, এইও থেকে শুরু করে, ডিও থেকে, সিও থেকে, ইসিআইয়ের উপরে বিজেপি এবং তৃণমূল দুই শাসক দল তারা চাপের রাজনীতি করা শুরু করলেন, যাতে অনেক আরও বেশি টেনশন অযথা বেড়ে গেল, মানুষের মধ্যে আরও ভয় বেড়ে গেল। আমরা সহায়তা কেন্দ্র করলাম, ফর্ম ফিল আপ করানো হলো, কিন্তু তারপরেও দেখা গেল যে এখন যে নোটিশগুলো দেওয়া হচ্ছে, ম্যাপিং যেগুলো হয়নি সেগুলো অনুশুনানি শেষ হওয়ার আগেই আমরা দেখলাম বানান ভুল, বয়সের তফাৎ, অমর্ত্য সেনের মতো মানুষকে তার মায়ের সঙ্গে তার কেন বয়সের তফাৎ 15 বছর, এই ধরনের ফ্লিমজি গ্রাউন্ডে তারা হচ্ছে হাজার হাজার নোটিশ পাঠাচ্ছেন। আমি তো আজকে প্রেস কনফারেন্স করে বলেছি, বুথ ধরে, কনস্টিটুয়েন্সি ধরে, যেটার মধ্যে একটা ডিজাইন দেখা যাচ্ছে। এটা ইসিআইয়ের এবং সিওর ওপরে একটা অভিযোগ, এবং সেটা নিয়ে আমরা সিওর কাছে যাব, ইসিআর কাছে যেমন যাব, তেমনি সেই সমস্ত বুথ এলাকায়, সেই সমস্ত ব্লকে, সেই সমস্ত অ্যাসেম্বলিতে আজ থেকে আমাদের প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে সিপিআইএমের নেতৃত্বে। আজকেই মুর্শিদাবাদ শুরু হয়েছে, কালকে মালদা এবং নদিয়া হবে এবং রাজ্য জুড়ে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ বুথে, যেটা গত কয়েকটা নির্বাচনের ভোটার রেজাল্টের সঙ্গে যদি মিলিয়ে দেখা যায়, যেখানে শাসক দল মনে করছে যে তারা খুব কমফোর্টেবল নয়, সেখানে তারা এই নোটিশ পাঠাচ্ছে। কোথাও 1000 ভোটের মধ্যে 600 লোককে নোটিশ দেওয়া হচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক অন্যত্র আছে, তারা আসবে কী করে? এত কম সময় দেওয়া হচ্ছে। এই অমর্ত্য সেনী তো হাসপাতালে আছেন, আমেরিকায় আছেন, এখানে তাকে নোটিশ দেওয়া হচ্ছে। তাহলে যেখানে দাঁড়িয়ে এনআরআইদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে যাদের ছুটি নেই, যাদের টাকা পয়সা নেই, যারা হুট করে আসতে পারবে না, তাদেরকে 2-3 দিনের নোটিশ দিয়ে ডাকা হচ্ছে, চলে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে সিও দপ্তরের তরফে জানানো হয়েছে, এই নিয়ে কোচবিহারের জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হবে। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির তীব্র এই চাপানোতরের মধ্যেই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ডেপুটেশন দিল নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে তৈরি সংগঠন বাংলা একতা মঞ্চ। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভানেত্রী শঙ্খমিত্রা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ অন্যান্যরা। চলতি এসআইআর প্রক্রিয়ায় গত কয়েকদিনে একাধিকবার দেখা গেছে এই ছবি। কোথাও অসুস্থ অবস্থায় নাকে অক্সিজেনের নল লাগিয়ে কেউ শুনানিতে এসেছেন, কেউ এসেছেন হুইল চেয়ারে, কাউকে আবার আনতে হয়েছে অ্যাম্বুলেন্সে করে। এই ঠান্ডায় 80 পেরোনো বয়স্ক মানুষদেরও ছুটে আসতে হয়েছে কমিশনের এসআইআর শুনানির নোটিশ পেয়ে। হয়রানি ভোগান্তির ছবি সামনে এসেছে বারবার, যা এদিন নির্বাচন কমিশনের সামনে তুলে ধরা হয় বাংলা একতা মঞ্চের তরফে। এর সঙ্গে সঙ্গে ট্রান্সজেন্ডারদের হয়রানির অভিযোগও তোলেন মঞ্চের সদস্য ও তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। যারা ট্রান্সজেন্ডার আছেন, তারা 2002 সালে ধরুন তার নাম জয় ছিল, আজকে জয়ী হয়ে গেছে, তাহলে তাকে ম্যাপিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের কি হবে? বারবার বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বয়স্ক মানুষদের আসার দরকার নেই, তারপরেও কিন্তু আমরা দেখছি ক্রমাগতভাবে 80 বছর বলেছেন, কিন্তু তারপরেও 100 বছর, 104 বছর এরকম বৃদ্ধ বৃদ্ধা, বিশেষভাবে যারা সক্ষম সেই মানুষগুলো হেনস্থার শিকার হচ্ছেন। কিছু বিএলও, কিছু এইআরও, তারা ডেলিবারেটলি হিয়ারিংয়ের সময় প্রবলেম করার চেষ্টা করছে, আমাদের কাছে খবর আছে। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা পরিবেশ নির্মাণ করা, এই এসআইআরে মানুষকে হেনস্থা করাচ্ছে। আচ্ছা, এই যে 26,000 লোকের চাকরি চলে গেল, এসএসসি হচ্ছে না, এতে মানুষের হেনস্থা হয় না? রেশনের দোকানে গিয়ে লাইন দিতে হয়, তাতে মানুষের হেনস্থা হয় না? আচ্ছা, ভোট দিতে গিয়েও তো লাইন দিতে হয়, তাতে মানুষের হেনস্থা হয় না? কিছু তো সময় আমাকে ব্যয় করতে হবে।
গত কয়েক সপ্তাহে দেখা গেছে কখনো এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে, কখনো নোটিশ পেয়েছেন কবি জয় গোস্বামী ও তার পরিবারের সদস্য। ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি ও প্রাক্তন জাতীয় ক্রিকেটার ও কোচ লক্ষ্মীরতন শুক্লাকেও শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুনানির নোটিশ পেয়েছেন অভিনেতা ও 3 বারের তৃণমূল সাংসদ দেব। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ টুটু বসু ও তার ছেলে সৃঞ্জয় বসু। এই নিয়েও এই দিন সরব হয়েছে বাংলা একতা মঞ্চ। এই জিনিসটা কিভাবে যাতে মানুষের কাছে বা তাদের কাছে যাতে অসম্মান ছাড়া তাদের কাছে কিভাবে জিনিসটা পৌঁছয় সেটাও কিন্তু দেখাটা কর্তব্য। কিন্তু তারা যারা আমাদের দেশকে যা দিয়েছেন, মোহাম্মদ শামী হোক বা দেব হোক বা আরও যারা ডাক পেয়েছেন তাদের কথা বলছি, কৌশিকী চক্রবর্তী হোক, যেই হোক না কেন, এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব বা জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই সম্মানীয় মানুষগুলোকে তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেওয়া, তার সঙ্গে সাধারণ মানুষ যাতে আতঙ্কে না থাকেন সেটা এনশিওর করা। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সমাজের বিশিষ্ট মানুষ যারা নিজ গুণে পরিচিত, তাদের আলাদা করে পরিচিতির কোনো দরকার নেই। সেটা নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন হন বা কবি জয় গোস্বামী থেকে শুরু করে 3 বারের সাংসদ দেব, মোহাম্মদ শামী, একের পর এক, এমনকি একজন প্রাক্তন নৌসেনাকর্তাকেও হিয়ারিংয়ে ডাক পাঠানো হয়েছে। এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। যাদের ধরুন 2002-এর নাম নেই, আজকে বিভিন্ন নাম তুলে এনে বলা হচ্ছে মোহাম্মদ শামীর নাম কেন, মানে মোহাম্মদ শামী উত্তরপ্রদেশের লোক, সবাই জানে। পরবর্তী সময় উত্তরপ্রদেশের রঞ্জি টিমে চান্স না পেয়ে উনি বাংলার রঞ্জি টিমে খেলার জন্য বাংলায় শিফট করেন। তো সবাই ভাবে 2002-এ হয়তো তার নাম ছিল না বা তার বাবার নাম থাকবে না ভোটার লিস্টে। তার বাবার নাম যদি না থাকে তো সবাই তার কাছে নোটিশ যাবে। এতে চিৎকার চেঁচামেচিরই বা কি আছে আর অসুবিধারই বা কি আছে? এই দিন মুখ্য নির্বাচনী আধিকারিক না থাকায় অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে ডেপুটেশন তুলে দেন মঞ্চের সদস্যরা। রাষ্ট্রযন্ত্রের মদতপুষ্ট চোরেদের প্রতিষ্ঠান হয়েছে নির্বাচন কমিশন। যেই অভিযোগ আমরা সহ গোটা দেশের বিরোধীরা বারংবার করে বলছিলাম যে নির্বাচন কমিশনের কাজ হয়ে দাঁড়িয়েছে যেন তেন প্রকারেণ বিরোধী শাসিত রাজ্য, সেই রাজ্যে বিরোধী মতাবলম্বী ভোটারকে ভোট চুরি করে তাদের নাম বাদ দেওয়া, আজকে কার্যত সেই দাবিতে শিলমোহর পড়ল। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুচবিহারের বিপুল জনসমাবেশ, যেই জনসমাবেশের মঞ্চে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও প্রমাণ করলেন যে নির্বাচন কমিশনকে দিয়ে কিভাবে অসভ্যতামি করা হচ্ছে। আজকে তার মঞ্চে এমন 10 জন ব্যক্তি র্যাম্পে হাঁটলেন অভিষেকের সাথে, ঠিক যেটা আমরা বারুইপুরে দেখেছিলাম 3 জন ভূত তারা র্যাম্পে হেঁটেছিল, কারণ জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল নির্বাচন কমিশন। টোটাল দক্ষিণ 24 পরগনা জেলায় এরকম 24 জন মানুষের নাম পাওয়া গিয়েছিল। আর আজকে 10 জন মানুষকে কুচবিহারের র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নিয়ে হাঁটলেন, যাদেরকে নির্বাচন কমিশন মৃত বলে জানিয়ে দিয়েছে। এ কোন অসভ্যতামি, কোন লুঠের রাজত্ব! পরিকল্পিতভাবে ভোট লুটের রাজত্বে পরিণত করতে চলেছে নির্বাচন কমিশন। একদিকে যখন এই ঘটনা সামনে আসছে তখন একের পর এক ডিসক্রিপেন্সি, মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে লুকোচুরি। আমরা বারংবার বলেছিলাম যে নির্বাচন কমিশন যে নির্দেশাবলী দেবে সেই নির্দেশাবলী যেন প্রপার চ্যানেলে আসে, অর্থাৎ সরকারি নির্দেশ, সরকারি নথি, তার কোনো মেমো নাম্বার নেই, তার কোনো ডকুমেন্টেশন নেই, হোয়াটসঅ্যাপে ভার্বালি অথবা হোয়াটসঅ্যাপে নথি পাঠানো হচ্ছে, ডকুমেন্ট পাঠানো হচ্ছে, ইনস্ট্রাকশন পাঠানো হচ্ছে, এবং বিএলওদের, ইআরওদের, এই আরোদের কার্যত বাধ্য করা হচ্ছে বিজেপির মদতে, বিজেপির অঙ্গুলি হেলনে ভোট চুরি করতে। আজকে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন সে তো আরো ভয়ঙ্কর। বাঁকুড়ার খাতড়ায় দেখা যাচ্ছে হাজার হাজার ফর্ম 7, ফর্ম 8, নির্বাচন প্রসেসের মধ্যে থাকা ফর্ম 7, ফর্ম 8, যা একেবারে নির্বাচন কমিশনের ডকুমেন্ট, যে ডকুমেন্ট অন্য কারোর কাছে থাকতেই পারে না। অফিসার, সরকারি আধিকারিক যারা নির্বাচনের কাজে যুক্ত তার কাছে ছাড়া এই ডকুমেন্ট অন্য কারোর কাছে থাকার কথাই নয়। সেই হাজারে হাজারে ফর্ম 7 এবং ফর্ম 8 বাঁকুড়ার বিজেপি নেতারা তারা গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তারা রাস্তার মধ্যে ধরা পড়েছেন। বিজেপি নেতার গাড়ি থেকে কেন নির্বাচনের ফর্ম 7, ফর্ম 8 উদ্ধার হবে? সবার আগে এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। তাহলে কি বিহারের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে বিহারে কার্যত বিজেপির ক্যাডাররাই সরকারি অফিসে বসে
এই এনুমারেশন ফর্ম ঠিক করে দিয়েছিল, কোন কোন ভোটারের নাম বাদ যাবে, ডিলিট করে দিয়েছিল। যে অভিযোগ বিরোধীরা তুলেছিল, সাংবাদিকরা দেখিয়েছিল, এখানে যেহেতু সরকারি দপ্তরে বসে পারছে না, কারণ সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালান, সরকারটা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার চালায়, তার জন্য সরকারি অফিসে বসে করা যাচ্ছে না বলে বিজেপি নেতারা গাড়ি পাঠিয়ে নির্বাচন দপ্তর থেকে কাগজ তুলে আসছেন এবং সেই কাগজ অনুযায়ী নাম ঠিক হবে যে কার নাম থাকবে কার নাম বাদ যাবে। এই অসভ্যতামর প্র্যাকটিস একটা প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে পারছে না। একদিকে এসআইআর নিয়ে বাকযুদ্ধ চরমে, অন্যদিকে এসআইআর এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের হয়রানির ছবি। কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবে, মানে কিছু না কিছু পেয়েছে কি, 3 বার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে। বহু মানুষের দাবি এসআইআর এর শুনানিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। হুগলি চুচুড়ায় অশক্ত শরীরে এসআইআর এর শুনানিতে হাজিরা দিতে দেখা গেল এক প্রবীণ নাগরিককে। ইনি ৭৭ বছর বয়সী শিখা মিত্র, হুগলি চুচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 2 বুথে নাম থাকায় শুনানিতে ডাকা হয়েছে তাকে। অশক্ত শরীরে বৃদ্ধ স্বামীকে নিয়ে হাজির হয়েছেন তিনি। যোগাযোগ করে বলেছে 2:30 অবধি থাকবো, আপনি কিন্তু তার মধ্যে ঢুকবেন। প্রচন্ড কষ্ট, বিরক্ত হচ্ছি, সবচেয়ে বড় কথা। এর থেকে বিরক্ত জীবনে কোনো কিছু তো হয়নি, কিন্তু তবু আসতে হলো, কারণ তারা থ্রেট দিয়ে রেখেছেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। পূর্ব বর্ধমানের ভাতারে এসআইআর এর শুনানির নামে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ, ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের শুনানিতে ডাকা হচ্ছে। এমনকি এসআইআর এর ফর্ম সঠিকভাবে পূরণ করার পরও শুনানির নোটিশ এসেছে অনেকের নামে। এরই প্রতিবাদে বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। ভাতার বিডিও অফিসের সামনে চলে বিক্ষোভ। বিডিও অফিসে ঢুকতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় বিডিও অফিসের কর্মীকে। ঘটনাস্থলে বিডিও এসে অবরোধকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যে পরিযায়ী শ্রমিক বা যারা চিকিৎসা স্বার্থে বাইরে আছেন বা কোনো ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন বাইরে, তাদের ব্যাপারে সেটাও আমাদের নির্বাচন কমিশন মেনে নিয়েছে। আমাদের এখানকার 11 জন ইআরও আছেন এবং তাদের যিনি প্রধান সেই ইআরও সাহেব যেটা বলেছেন, যাতে আমরা চেষ্টা করব যাতে 26,000 যাদেরকে ভাতারে মানুষকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে তাদের ভোটাধিকার যাতে সুনিশ্চিত করা যায়, সেই ব্যবস্থা আমরা করছি। যে আপনাদের যে বিষয়গুলোতে যে কারণে হিয়ারিং হয়েছে সেই বিষয়গুলো উনি যতটা সম্ভব আমাদের আধার দিয়ে বা যেভাবে ডিসপোজাল করা পসিবল যাতে এখানকার লোকজনের নাম। আপনাদের যে একটা বড় দাবি রয়েছে, আপনাদের এখানকার যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, যারা এখানে নেই বা অনেকে চাকরির সূত্রে বাইরে আছেন বা পড়াশোনার জন্য বাইরে আছেন, তাদের জন্য তাদের যেটা ইসিআই নতুন গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স মোতাবেক তার বাড়ি তার কোনো আত্মীয় এনে সেই তার যে কোনো ডকুমেন্টস এনে সাবমিট করতে পারেন। বর্ধমানের দিওয়ান দিঘির নারা গোহালিয়ায় এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে অনেকে। স্থানীয়দের দাবি, শুনানি কেন্দ্র গ্রাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, অর্থাৎ গিয়ে শুনানি সেরে ফিরতে ফিরতে 3 কাবার। 5 কিলোমিটারের মধ্যে শুনানি কেন্দ্র করার দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীদের একাংশ। তারই প্রতিবাদে বর্ধমান নবদ্বীপ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। রাস্তায় গাছের গুঁড়ে ফেলে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। আমাদের এখানকার জনতা চেয়েছে যে আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হোক। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার বিডিও অফিস, হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয় তার জন্য ওরা এই আন্দোলনটা করেছে। সাধারণ মানুষের দাবি ওইটাই, যেটা যে আমাদের হিয়ারিং হোক, এসআইআর হোক, হিয়ারিংও হোক। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গলসি বিধানসভার কাকসার জাজগড়িয়ায় বৈধ নথি জমা দেবার পরও অনেককে শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেকের দাবি, 2002-এর ভোটার তালিকায় নাম ছিল, এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তারপরও শুনানির ডাক এসেছে। কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবে, মানে কিছু না কিছু পেয়েছে কি, এটা আমাদেরকে নিয়ে গরিবদের আবার অত্যাচারে গেল। নাম আছে, বাবার নাম আছে, পর্যন্ত মায়ের নাম আছে, শুধু হ্যারাসমেন্ট। এখানে সব কিছুই আছে, 2500 আছে, 2000-ও আছে, সমস্ত কাগজপত্র রেডি আছে। তার সাথেও আমাদের নামগুলো আসে কি করে আর কি জন্য এলো সেটাও আমাদেরকে বুঝো। সেখানে এখানে আসো, আমরা ধরুন পানা করে আমাদের গাড়ি নাই, ঘোড়া নাই, কি করে যাবো, হেঁটে হেঁটে যাবো। এই অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা। এর ফলে
যেভাবে লক্ষ লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে, বাংলাদেশি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, মৃত ভোটার, 4 জায়গা নামাজ ভোটার, দেখে আতঙ্কিত কথা বলছেন। এমনই অদ্ভুত এদের আচরণ। এই বিজেপির শাসিত কেন্দ্রীয় সরকারের মনোনীত নির্বাচন কমিশন লাগাতার চেষ্টা করে যাচ্ছে বিজেপির নেতাদের উদ্ধৃত যত সংখ্যা বাদ দেওয়ার নিদান দিয়েছেন ওনারা। তার প্রথম নজির আমরা দেখেছি দুর্গাপুরের বুকে, যারা 2002-এর তালিকাভুক্ত যেসব নির্বাচক ছিলেন তাদের নাম বাদ দিয়ে পোর্টালে তোলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুকের মান্দারগড়, দরজা এবং যশোর ডুমুর এই 3 এলাকায় এসআইআর এর শুনানিতে সংখ্যালঘুদের অধিকাংশকেই ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠল। আমাদের মুসলিম সম্প্রদায়ের বেছে বেছে নাম প্রত্যেকটা বাড়ি পিছু নোটিশ আসছে, কিন্তু হিন্দু এই বুথের মধ্যে, দরজা বুথের মধ্যে হিন্দু প্রায় 250 ভোটার আছে, তাদের মাত্র এই টোটাল 3 বারে মিলে 10 থেকে 12 জনের নাম আসছে। মুসলমানের প্রায় 800 থেকে 850 টোটাল 3 বারে মিলে নাম এসছে। সেই জন্য আমরা পদবরোধ করেছি। এখানে আমাদের বেশিরভাগ 3 বার আমাদের ভেরিফিকেশন হয়েছে, 3 বার ইয়ারের সঙ্গে ফটো করে 3 বার ভেরিফিকেশন হয়েছে। 3 বার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে, মানে প্রত্যেকটা গ্রামে 1জন কি 2জন করে হিন্দু নাম আছে, বাকি সব 700-800 করে মুসলিমের নাম আসছে। তাহলে এর কারণটা কি? জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একটা সংসদীয় গণতন্ত্রে একটা ভোটার তালিকা সঠিকভাবে বানানো প্রয়োজন, কারণ তারাই তো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এবং দিনের শেষে আমরা সকলেই জানি অত্যন্ত ধনী একজন ব্যক্তির সঙ্গে একজন দরিদ্র ব্যক্তি, অত্যন্ত শিক্ষিত একজন মানুষের সঙ্গে যিনি সেভাবে স্কুলে পড়াশোনা করেননি সেই মানুষের, একজন শ্রমিকের সঙ্গে একজন কৃষকের, প্রত্যেকের যে ভোটাধিকার তার মূল্যটা সমান। এবং এটাই আমাদের গণতন্ত্রের শক্তি। এবং কত বড় গণতন্ত্র, 150 কোটি মানুষের দেশের মধ্যে প্রায় 100 কোটি মানুষ এখন ভোট দিতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে একটা সঠিক ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যেই বর্তমানে যে কাজটা চলছে, একটা বিশেষ এবং নিবিড়ভাবে আমরা চাইছি একটা ভোটার তালিকা পেতে, যে তালিকাটা আমাদের আগামী দিনের গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করবে। এবার এখানে অনেকগুলো প্রশ্ন আসবেই যে এই ধরনের কাজ করতে গেলে, বিশেষ এবং নিবিড়ভাবে কাজ করতে গেলে সাধারণ মানুষের বিশেষ এবং নিবিড় হয়রানি কতটা হচ্ছে। একদিকে কাজটা আমাদের করতেই হবে, কারণ এটা পরিষ্কার সংসদীয় গণতন্ত্র যেহেতু রাষ্ট্র ব্যবস্থার ওপর নির্ভরশীল, ফলে হনলুলু থেকে কেউ এসে কলকাতায় ভোট দিয়ে যাবেন এটা হয় না। সুতরাং এটা একেবারে পরিষ্কার যে দিনের শেষে কিন্তু নাগরিকরাই ভোট দেবেন এবং তারাই আমাদের এই যে গণতন্ত্র সেই গণতন্ত্রটাকে চালু রাখবেন, তারাই নির্বাচন করবেন জনপ্রতিনিধিদের। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভোটার তালিকা সংশোধনের মধ্যে তারাই অবশ্যই ভোটাধিকার পাবেন যারা আমাদের দেশের নাগরিক, এবং যদি বোঝা যায় যে কেউ আমাদের দেশের নাগরিক নয় তিনি সেক্ষেত্রে ভোটাধিকার পাবেন না। এই জায়গাটাতেই রাজনৈতিক তর্ক বিতর্কগুলো উঠে আসছে যে কিভাবে তাহলে ভোটার তালিকা নির্দিষ্ট হবে, এটা কি সত্যি নাগরিকত্বের প্রমাণ, এই প্রশ্নগুলো উঠছে। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে যেরকম হয়, যেমন ধরুন 2002-তে যখন একটা নিবিড় সংশোধনী হয়েছিল সেই সময় কি সব ঠিক করে হয়েছিল? হয়নি, প্রচুর মানুষের নাম ওঠেনি। আজকে সেটাকে যখন রেফারেন্স হিসেবে ধরা হচ্ছে তখন যাদের নাম সেই তালিকায় ছিল না তারা বিপদে পড়ছেন, বিপদে পড়ার চেয়েও বড় কথা তাদের হয়রানি হচ্ছে। এবং এই জায়গায় মূল কাজ হচ্ছে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সকলে মিলেমিশে এই কাজটি ভালোভাবে করবেন, মানুষের প্রতি সংবেদনশীলতা নিয়ে করবেন। কিন্তু সেখানে আমরা কি দেখছি, মোটের ওপর তৃণমূল কংগ্রেস এই গোটা পদ্ধতিটির বিরোধিতা করছে যেভাবে সেটা হচ্ছে, পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলছে। বিজেপি মোটের উপর এর পক্ষে। এবং দিনের শেষে কিন্তু কেন্দ্র, রাজ্য, প্রশাসনিক ব্যবস্থা, আমাদের নির্বাচন কমিশন সবাই মিলেমিশে একসঙ্গে কাজটা খুব সুষ্ঠুভাবে করার জায়গায় হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু গোলমাল হচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে অসাধারণ চেষ্টা করছেন বিভিন্ন বিএলওরা, মানুষের বাড়ি যাচ্ছেন, মানুষ তাদের সঙ্গে সহযোগিতা করছেন, এই যে ভালো ছবিগুলোও উঠে আসতে হবে। এবং সত্যিকারের একটা ভোটার তালিকা যদি বানানো যায় তার মধ্যে সত্যিই তো অসুস্থ মানুষকে এই শীতের মধ্যে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। বা কোনো একটা নামের বানানে এ থেকে ও হয়ে গেল, আমাদের বাঙালিদের নাম যখন ইংরেজিতে যায় তখন সেখানে যে অনেক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এ তো আমরা সকলেই জানি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে গোটা পদ্ধতিগত বিষয়গুলির মধ্যে তাকে আরও
মসৃণ করা এবং তার মধ্যে একটি সঠিক ভোটার তালিকা তৈরিই কিন্তু একটা গণতন্ত্রের মূল লক্ষ্য হতে হবে। কিন্তু এই জায়গায় যেটা বারবার করে মুশকিল হচ্ছে সেটা হচ্ছে যে দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এবং তার সঙ্গে আমরা সকলেই জানি আধার থেকে শুরু করে আমাদের দেশে যখনই এই ধরনের কোনো কাগজপত্র হয় তখন কি ধরনের মুশকিল আমাদের দেশে হয়, এবং সেই ধরনের মুশকিলগুলো হচ্ছে মানুষকে হয়তো লম্বা লাইনে কোথাও কোথাও দাঁড়াতে হচ্ছে। এবার সেই জায়গাটা অতিক্রম করে কতটা ভালোভাবে আমরা এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সেই দিকেই আমাদের নজর রাখা উচিত। পশ্চিমবাংলাতে এসআইআর-এতেই আছে। প্রথম দিন থেকে যে ধরনের রাজনৈতিক তরজা ছিল, অব্যবস্থা ছিল, মানুষের দুর্দশা ছিল, আজও কিন্তু এসআইআরের শুনানি পর্বে সেই মানুষের দুর্দশা, মানুষের কষ্ট, বিএলওদের সমস্যা এবং তা নিয়ে রাজনীতি, মুখ্যমন্ত্রী একদিকে, আরেকদিকে বিজেপি শিবিরের রাজনীতি কিন্তু অব্যাহত রয়েছে। মাঝে যেটা ঘটছে, 91 বছরের বৃদ্ধ মানুষকে ডাকা হচ্ছে, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে মানুষকে আসতে হচ্ছে শুনানির জন্য। 2002 সালে এসআইআরের যাদের নাম ছিল এমনও ব্যক্তিদেরকে কিন্তু ডাকা হচ্ছে, যেটা ডাকার কথা নয়, ম্যাপিংয়েই চলে আসার কথা ছিল। এবং প্রতিনিয়ত তা নিয়ে রাজনৈতিক তরজা আসছে। মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সাংবাদিক সম্মেলন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভাগুলোতে বলতে চাইছেন যে এই দুর্দশার জন্য দায়ী ইলেকশন কমিশন। উল্টো দিকে বিজেপি শিবিরের পরিষ্কার বক্তব্য যে রাজ্য প্রশাসনের মাধ্যমে এই এসআইআর হচ্ছে, ফলে এই দুরবস্থা বা কোনো মানুষ যদি হয়রানি হয় তার দায় রাজ্য প্রশাসনের উপর পড়বে। দেখুন, দিনের শেষে এই তৃণমূল এবং বিজেপির যে রাজনৈতিক তরজায় তাতে কিন্তু সাধারণ মানুষের সুরাহা হচ্ছে না, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক চাপানোতরের ফলে ইলেকশন কমিশন বনাম রাজ্য সরকার এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য বলছেন না যে একটি মৃত ভোটারও যাতে না থাকে, বরঞ্চ উল্টো আমরা দেখছি যে বিজেপির নেতারা যখন বিভিন্ন জেলাতে ফর্ম 7 নিয়ে ইআরওর কাছে যাচ্ছে, ইআরও অস্বীকার করছেন যে ফর্ম 7 অর্থাৎ মৃতদের তালিকা নেওয়া যাবে না। বহু জায়গাতে, আজকে বাঁকুড়ার মতন জায়গাতে ফর্ম 7 নিয়ে যখন বিজেপি নেতারা যাচ্ছেন তখন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তৃণমূল পুলিশ ডেকে তাদেরকে হয়রানির অভিযোগ আসছে। সারা রাজ্য জুড়েই যদি আপনি লক্ষ্য করেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যখন বলছেন যে কেন হয়রানি হবে প্রতিটি মানুষকে, কেন 2002 সালের এসআরের নাম থাকা সত্ত্বেও নাম কাটা যাচ্ছে, এবং বিজেপি একটা চক্রান্ত করেছে একটা বড় সংখ্যক মানুষের নাম কেটে দেওয়ার প্রশ্নে, ঠিক তখনই আবার উল্টো দিক থেকে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে মৃত ভোটারদের নাম রেখে দেওয়ার প্রশ্নে তৃণমূল এর মধ্যে একটা জোরালো অবস্থান তৈরি হচ্ছে, যেটা শুনানির আগেও আমরা দেখেছিলাম যে 6800 বুথে একজনও মৃত নাম পাওয়া যায়নি। অনেকেরই বক্তব্য ছিল যে তৃণমূলের বিএলএরা জোর করে মৃতদের নাম রেখে দেওয়ার যে উদ্যোগ নিয়েছিল, তারই ফলে 6800 বুথে কিন্তু একজনও মৃত নাম পাওয়া যায়নি। দেখুন, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এসআইআরকে সামনে রেখে যে প্রশাসনিক রাজনৈতিক তরজা দুটো রাজনৈতিক দলের মধ্যে চলছে, তাদের সাধারণ মানুষের তো হয়রানি প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত নির্মাণ করছেন। সেখানে বাঙালিকে কিভাবে অত্যাচারিত হতে হচ্ছে, সাধারণ বয়স্ক মানুষকে কিভাবে অত্যাচারিত হচ্ছে, ভাবাবেগ এবং আবেগের দ্বারা মানুষকে পরিচালিত করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। অন্যদিকে বিজেপি বেশি সংখ্যক নাম যদি বাদ যায় তার থেকে তার রাজনৈতিক ফায়দা হবে, বারবার সে অঙ্ক কষে বলবার চেষ্টা করছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে মাত্র 50 লক্ষ ভোটের ব্যবধান রয়েছে, যদি বেশি সংখ্যক নাম বাদ যায় তাহলে বিজেপি লাভবান হবে। কিন্তু খুব স্পষ্ট করে যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই এসআইআরের যে প্রশ্নগুলো প্রতিনিয়ত সাধারণ মানুষকে হয়রানি করছে, যে বিষয়গুলো মানুষকে সবসময় অস্বস্তি দিচ্ছে, সেগুলো কিন্তু ইলেকশন কমিশন অ্যাড্রেস করছে না। এসআইআরের শুনানিতে হয়রানির শিকার হচ্ছেন বহু সাধারণ মানুষ। ভোগান্তি পোহাতে হচ্ছে বৃদ্ধা থেকে অসুস্থদের। এই আবহে প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও হেনস্থার অভিযোগ তুলে মঙ্গলবার হাওড়ার জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। সাধারণ মানুষকে হয়রানি কেন? নির্বাচন কমিশন নামে সাধারণ মানুষকে হয়রানি কেন? গণেশ কুমার মঙ্গলবার দুপুর 12টা থেকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। এর ফলে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এসআইআর এর হিয়ারিং। মানুষকে ব্লক অফিসে আসবে না, বিএলওদেরকে বাড়ি বাড়ি ঘুরে এই হিয়ারিং এর কাজ সম্পূর্ণ করতে হবে।
একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ, তারা এই বিডিও অফিসে এসে হিয়ারিং করাতে পারবে না। প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে শুনানির দাবি তুলেছে তৃণমূল। আমার ব্লকের প্রায় 17,000-এর ওপর মানুষকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য। একদম অযৌক্তিক একটা বিষয়, যেখানে বহু বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ যারা নিজেরাই হাঁটাচলা করতে পারেন না, তাদেরকে আজকে বিডিও অফিসে এসে তাদেরকে প্রমাণ দিতে হবে তিনি ভারতীয় কিনা। মাইক্রো অবজারভারের নাম করে বিভিন্ন স্টেট থেকে কিছু বিজেপির ক্যাডারকে নিয়েছে বাংলার বুকে ভোটের নামে গুন্ডামি করে ভোটারদেরকে বাদ দিতে চাইছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়, চিন্তাজনক বিষয় চলে এসছে বাংলা। কি আমাদের বাংলা কোন দিকে এগোচ্ছে? কেন এসআইআর হবে না? আর যদি হচ্ছে আপনি তাকে লিগালি ব্যাটল করুন, কাউন্টার করুন। অনেক কোর্ট রয়েছে, দেশে আইনি ব্যবস্থা রয়েছে। এবার যেটা হয়েছে ওখানে যে গেট বন্ধ করে, যে সেখানে তো মানুষই হয়রান পরেশান হল। আধ ঘন্টা 1 ঘন্টা শুনানি হয়নি, হিয়ারিং হয়নি, তাহলে নিশ্চিতভাবে এটা তো মানুষের সাথেও তো আপনারা নন। তৃণমূলের বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল শুনানি। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবস্থান বিক্ষোভ ওঠে, চালু হয় শুনানি। হাওড়ায় যখন বিক্ষোভ দেখানো তৃণমূল, তখন অন্যদিকে বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো বিজেপি। এসআইআর সংক্রান্ত নানা সমস্যা নিয়ে কথা বলতে মঙ্গলবার জেলা শাসকের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির নেতা কর্মী ও বিধায়করা। অভিযোগ, ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তাদের সঙ্গে দেখা করেননি জেলা শাসক। এতেই ক্ষুব্ধ হয়ে জেলা শাসকের চেম্বারের সামনে বসে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ছাতনার বিজেপি বিধায়ক সত্যরঞ্জন মুখোপাধ্যায়রা। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছে, তো সেটা তো প্রপারলি হতে হবে। আর সেই বিষয়ে কথা বলতে এসেছি। উনি কথা বলবেন না, উনি জেলার 12টা অ্যাসেম্বলির সমস্ত বিষয়টা দেখছেন। উনি এখন ইলেকশন কমিশনের আধিকারিক, এটা ওনার মনে রাখা উচিত। কাজে ইলেকশন কমিশনের যে দায়িত্বটা ওনার উপর অর্পিত আছে, সেই দায়িত্বটা ওনাকে ঠিকভাবে পালন করতে হবে। জেনে রাখুন, আমাদের প্রাক্তন সাংসদ এবং বিধায়ক যারা যারা গেছিলেন এবং বিজেপির যে সমস্ত ছোট বড় মেজর নেতারা আছেন, সাধারণ মানুষ আপনাদিকে বাংলা থেকে বিতাড়িত করার জন্য প্রস্তুত হয়ে গেছে। 2026-এর নির্বাচনে বাঁকুড়া সহ আপনারা সারা পশ্চিমবাংলায় বিজেপি আজকে কোনো নাম ও নিশানে কিচ্ছু থাকবে না। কারণ এত মানুষের হয়রানি, এত মানুষের ভোগান্তি এসআইআরের নাম করে সাধারণ মানুষ এটা মেনে নিচ্ছে না। জেলা প্রশাসন সূত্রে দাবি, বিশেষ কাজ থাকার কারণে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেননি জেলা শাসক। জাস্ট টু টক। আমি এর মধ্যে কোনো ভুল দেখি না, আমি ওদের সম্মান করি, আমি সব ফোর্সকেই। কিন্তু একটা রিকোয়েস্ট করব, আমার কাছে খবর আছে ফোর্ট ইলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআরের কাজ করছে এবং বিজেপি করছে, বসে পার্টি অফিসের কাজ করছেন। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, এটা করতে যাবেন না। ভয় মুখ্যমন্ত্রীকে কাঁপিয়ে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তাতে সেনাকেও যুক্ত করা, সেনাকেও অপমান করা। যেই মুখ্যমন্ত্রী নিজের হার বাঁচানোর জন্য যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তার বক্তব্য অযোগ্য, সমাজের পক্ষে ক্ষতিকারক বক্তব্য বলে আমরা মনে করি। এসআইআরে গরমিল, অনৈতিক, অবৈধ, বেআইনি কাজকর্মের অভিযোগের শেষ নেই। একবার তৃণমূল অভিযোগ করছে, আরেকবার বিজেপি তা খণ্ডন করছে। মাঝে মধ্যে নির্বাচন কমিশনও প্রতিক্রিয়া দিচ্ছে। এই আবহেই এসআইআরের শুনানিতে অসংখ্য সাধারণ মানুষের হয়রানির অভিযোগ উঠছে। শুনানির লাইনে বৃদ্ধ বৃদ্ধাদের ভোগান্তি। এই আবহেই আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে ফের মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন ইডির বিরুদ্ধে। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন? 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশির খবর পেয়ে ছুটে যান মুখ্যমন্ত্রী। তল্লাশির মাঝেই সেখানে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। তারপর ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরস্পরের বিরুদ্ধে নথি চুরির অভিযোগের মতো মারাত্মক অভিযোগ করেন। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ
টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইডির অভিযান ঘিরে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। জিতবে কে? বলছে হাওয়াই চটি। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই নাড়ো কলকাঠি, যতই নাড়ো কলকাঠি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ইডির অভিযান নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল, তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। এতদিন তৃণমূলকে লোকেরা বলতো চোর চোর চোর, এই ঘটনার পর থেকে এখন লোকেরা বলছে ডাকাত ডাকাত ডাকাত। পুরোপুরি ডাকাতি করলেন। সেদিন যদি ইডির পক্ষ থেকে কিংবা কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে আটকানো হতো, স্বাভাবিকভাবে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটত। আর আমরা মুখ্যমন্ত্রীকে তো চিনি, নিজেই কাপড় জামা প্যান্ট ছিঁড়ে বাইরে বেরিয়ে এসে চিৎকার করে বলতো যে আমার শ্লীলতাহানি করেছে এরা, এরা আমাকে শ্লীলতাহানি করেছে। অর্থাৎ মহিলা হওয়ার পূর্ণ ফায়দা ওই সময় তিনি নিতেন। অতএব ইডিকে আমি ধন্যবাদ দেব, তারা মুখ্যমন্ত্রীর পাতা ফাঁদে পা দেয়নি। আর সেখানেই তড়িঘড়ি করে সাংঘাতিক আর্জেন্ট, এটা না হলে হবে না, তথ্য পাচার হয়ে যেতে পারে। 4 বছর পরে এসে তোমরা সেইটা বলছো, এর যৌক্তিকতা কতখানি? তারপরে আরও প্রশ্ন আছে, যদি আইপ্যাকের নাম তোমাদের সূত্রে এসে থাকে, তাহলে তোমাদের নিয়ম অনুযায়ী আইপ্যাকের সব কটা ব্রাঞ্চ বা অফিস বা ডাইরেক্টর বাড়ি সেখানে গেলে না কেন? তুমি বেছে বেছে কলকাতাতে এবং কলকাতায় তৃণমূল কংগ্রেসের কাজকর্ম দেখছে যে লোকটি, তার বাড়িতে গেলে কেন? এ প্রশ্নও আসবে, এর উত্তরও দিতে হবে ইডিকে। ইডি এখন ফাঁপড়ে পড়েছে। অমিত শাহর কথায়, বিজেপির কথায় দৌড়ে হয়ে তারা বাধ্য হয়েছে। তারা মনে করে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরে, তাদের মাইনে পায়। আসলে মাইনেটা দেয় করদাতারা। অমিত শাহ দেয় না, নরেন্দ্র মোদিও দেয় না, দেয় করদাতাদের টাকা। তারা চাকরি করি, মাইনে পাই, সুতরাং যখন বলছে আমাদের দৌড়তে হবে, যেতে হবে, যখন হয়ে যাওয়ার পর বলছে যাও গিয়ে কেস ফাইল করো, কেস ফাইল করতে হবে। যে কারণে দেখবেন কলকাতা কেস চিফ জাস্টিস যখন অতিরিক্তভাবে শুনলেন না, বললেন সিঙ্গেল বেঞ্চ তো শুনবে বলেছে, অপেক্ষা করো, তখন তারা দৌড়লো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে শনিবার দিন তারা একটা পিটিশন করলো, সোমবার দিন আবার আর একটা পিটিশন করলো, মঙ্গলবার দিন গিয়ে তারা পিছু হটে চলে আসলো। তারা আর উল্লেখ করলো না, বললো যাগ্গে যাগ্গে, এখানে শোনার দরকার নেই, আমরা কলকাতা হাইকোর্টেই গিয়ে দেখি কি করতে পারি। আসল কথাটা হচ্ছে এরাও বুঝতে পারছে, এদের কৌশলী যারা আইনজ্ঞ তারাও বুঝতে পারছেন কেস খুব একটা পপুলার বাংলায় কথা আছে, কেস জন্ডিস। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও তাদের অফিসে ইডির তল্লাশি, তার মধ্যেই সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, ফাইল ও ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসা। বৃহস্পতিবারের ঘটনায় বিতর্কের জল থানা থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। একদিকে সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর পিটিশনে ইডি দাবি করেছে 8ই জানুয়ারি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং প্রায় 100 পুলিশ কর্মীর বাহিনী জোর করে ঢুকে পড়ার আগে অবধি শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে তল্লাশি চলছিল। ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি
ইডি অফিসারদের হুমকি দেননি। অপরাধের প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। এরই মধ্যে কয়লা পাচার মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। 2020 সালে দিল্লিতে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে আইপ্যাকের কর্ণধার ও তাদের অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর মাস দুয়েক আগে কয়লা পাচার নিয়ে কলকাতায় যে মামলা দায়ের হয়েছে সেই তদন্তে এবার 6 জনকে তলব করল ইডি। তাদের মধ্যে 3 জন কয়লা ব্যবসায়ী, নরেন্দ্র খড়কা, নীরদ মণ্ডল এবং কৃষ্ণ মুরারি কয়াল। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল, তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। এতদিন তৃণমূলকে লোকেরা বলতো চোর চোর চোর, এই ঘটনার পর থেকে এখন লোকেরা বলছে ডাকাত ডাকাত ডাকাত। যে মামলাটা 2020-21 সালে, তা 5-6 মাস কি 5-6 বছর ধরে কি ইডি ঘুমোচ্ছিল? যেটাকে বলা হচ্ছে নাকি এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত প্রচন্ড ব্যাপার, তো 5 বছর ধরে কি ইডি ঘুমোচ্ছিল নাকি? এখন সামনে ভোট, জানুয়ারি মাসের মাঝামাঝি, এখন সেখানে গিয়ে হাজির হতে হচ্ছে যে সংস্থার কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের তারা প্রচারে উপদেষ্টার ভূমিকায় রয়েছে, আমাদের সহায়ক। ফলে আমাদের প্রচারের তথ্যগুলো তাদের কাছে থাকবে। এবার বিজেপির লোক নেই জন্যই তারা ঘুরপথে নিতে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসেবে সেই তথ্য ভান্ডার আগলে রাখতে গেছেন, এখন তাতে দিশাহারা হয়ে গিয়ে এই ধরনের অবান্তর কথাবার্তা বলছে। ইতিমধ্যেই ওই 3 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা ও গয়না বাজেয়াপ্ত করেছে ইডি। গত 21শে নভেম্বর ইএম বাইপাসের ধারে সিলভার স্প্রিং আবাসনে কৃষ্ণ মুরারি কয়ালের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। পাশাপাশি সল্টলেকের একে ব্লকে কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কার বাড়িতে যায় ইডি। পশ্চিম বর্ধমানের বিধাননগরেও ওই ব্যবসায়ীর একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। দরজা ভেঙে ভিতরে ঢুকেছিলেন ইডি আধিকারিকরা। প্রায় 8.5 ঘন্টা ধরে চলে তল্লাশি চলেছিল আরো অনেক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে। সেবার 10 কোটিরও বেশি টাকা ও গয়না বাজেয়াপ্ত হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। এবার ওই 3 ব্যবসায়ীকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে। মোট 6 জনকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। কারণ ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে তল্লাশি অভিযানে যে তথ্য পাওয়া গেছিল এবং যে ডকুমেন্ট পাওয়া গেছিল, সেখানে তারা দেখতে পাচ্ছেন যে সিন্ডিকেট অ্যাক্টিভ ছিল এবং কিভাবে অবৈধভাবে কয়লা খনন করে যে পাঠানো হতো, রাস্তায় সিন্ডিকেট কাজ করতো, অবৈধভাবে টোল তোলা হতো, প্রোটেকশন মানি তোলা হতো এবং একাধিক ব্যবসায়ীদের নাম সামনে এসছে যাদের মাধ্যমে কয়লা মাফিয়ারা কিন্তু কলকাতায় টাকা পাঠাতো এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু এবার তদন্ত শুরু। যে কোনো কেন্দ্রীয় সংস্থা হোক, রাজ্য সংস্থা হোক, ইনভেস্টিগেশনের পাওয়ার তাদের কাছে, তারা ইনভেস্টিগেশন করতেই পারে। বাট যেটা বড় সমস্যা হচ্ছে ল্যাচেস অ্যান্ড গ্যাপস অফ দ্য ইনভেস্টিগেশন। একটা এফআইআর যদি আজকে 5 বছর আগে হয়, 4 বছর আগে হয়, একটা তদন্ত তো গতি থাকতে হবে। আর আমরা জানি সকলেই একটা বিষয় যে তদন্ত যখন যে কোনো জায়গায় শুরু হয়, ইনিশিয়াল ডেজ অফ ইনভেস্টিগেশনটা খুব ইম্পর্টেন্ট হয়। অর্থাৎ দেখুন আজকে আমরা যে তারিখে দাঁড়িয়ে আছি, আজকে যদি কোনো একটা এফআইআর হয়, কোনো কিছু হয়, তাহলে তার ইমিডিয়েট ইনভেস্টিগেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ইডি যেখানে একটা মাস ধরুন ফান্ড মোবিলাইজেশন বা যে ফান্ডটা হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, সেই ফান্ড নিয়ে ডিসকাশন করছে। আজকে যদি আমরা দেখি একটা মামলা 4 বছর আগে আমি একটা জায়গায় গেলাম, তা তদন্ত করলাম, আবার 3 বছর চুপচাপ থাকলাম, তাহলে কি এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব যে আজকে যে ইনভেস্টিগেশনটা হচ্ছে সেটার গতি ঠিক আছে? কেন ইনভেস্টিগেশন করতে গেলে আপনি কি করছেন, মানি লন্ডারিং অ্যাক্ট আন্ডার ইনভেস্টিগেশন করছেন, অর্থাৎ পয়সা কোথায় চলে গেল। এটাকে আমরা সাধারণভাবে মেনে নিতে পারি যে আজকে 2 বছর 3 বছর আগে এফআইআর হয়েছে, তারপর আপনি রেড করলেন, জানালেন এবং আমি জানি যে আমি ইডি স্ক্যানারে আছি, তারপরে 3 বছর পর বা 2 বছর পর আমি সেই টাকা বা নথি আমার অফিসে ভরে রাখবো। বিষয়টা হচ্ছে আমাদের যে কোনো তদন্তে একটা লজিক্যাল কনক্লুশনের জায়গা থাকে। আইনি ভাষায় যেটাকে আমরা বলি এভরি ইনভেস্টিগেশন হ্যাজ টু হ্যাভ ইটস লজিক্যাল কনক্লুশন, বাট লজিক্যাল কনক্লুশনের কিন্তু টাইমটা বড় ফ্যাক্টর। এই জন্য আমরা সকলেই যারা আইনের ছাত্র তারা কি বলি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো আজকে এখানে আপনি বিচার করছেন, আপনার কাছে 2টো পার্ট আছে। 2টো পার্ট কি? একটা আপনি ইনভেস্টিগেশন করছেন, ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে আপনি কি দেখছেন যে তারা সেই যে দোষী বা এখানে ইডির ক্ষেত্রে মানি লন্ডারিং অ্যাক্ট বা টাকা 900 তথ্যের তারা জড়িত আছে কিনা।
তো জড়িত থাকেও যদি, তাহলে সেই তথ্যটা আপনি দিন ফাইল করুন, কারণ আপনার তো একটা চার্জশিট ফাইল করার স্পেসিফিক টাইম আছে। আপনি সেটা না করে হঠাৎ করে 3 বছর পর এলেন, এসে দেখলেন আবার রেড করলেন। দেখুন, আমরা যারা আইনের ছাত্র তারা মনে করি এই যে গরমিল বা এই সময়ের যে নষ্ট করা হচ্ছে, এটাতে কিন্তু আলটিমেটলি তদন্তটা কোনোভাবে এফেক্টেড হচ্ছে। সেই কারণে যদি তদন্ত আপনাকে প্রপারলি করতে হয়, আপনাকে স্পেসিফিক সময়ের মধ্যে করতে হবে, স্পেসিফিক অ্যালিগেশন দিতে হবে। আর একটাও যেটা তদন্তের বড় বিষয়, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে, তদন্তে যদি কেউ সহযোগিতা করে তাহলে তাকে আপনি কিন্তু অহেতুক সমস্যায় ফেলবেন না। এক্ষেত্রে যেটা আমরা নথি থেকে যেটা পাচ্ছি বা জানা যাচ্ছে যে তাদেরকে যখন যখন যে কোনো বিষয়ে ডাকা হয়েছে তারা কোঅপারেট করেছে। যদি তারা কোঅপারেট করে থাকে তাহলে এই প্রশ্নটা কিন্তু সকলের সামনে থাকবে, বা সকল মানুষ বা সাধারণ মানুষও জানতে চাইছে যে হঠাৎ করে 2 বছর 3 বছর 4 বছর পর আপনি যে আবার রেড করলেন, আপনার বক্তব্যটাকে আপনি চাইছেনটা কি? নিশ্চয়ই 4 বছর ধরে যে ইডির স্ক্যানারে একটা তদন্তের আওতায় আমি যদি জানি আমি আছি, আপনার কি মনে হয় যে মানি লন্ডারিং অ্যাক্টের টাকা অথবা নথি আমি অফিসে রেখে দেবো? সেটা কোনোদিনই সম্ভব না। সেই কারণে এই তদন্তকে যদি আপনাকে সঠিকভাবে করতে হয়, লজিক্যাল কনক্লুশনে আনতে হয়, তাহলে সময়সীমাটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এবং এই সময়সীমার মধ্যে যেটা আপনাকে বারবার মাথায় রাখতে হবে, তদন্ত যেন একটা প্রপার টাইম ফ্রেমের মধ্যে আপনি করেন। একজন রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তার অনেক দায়িত্ব থাকে, তাকে শপথ নিতে হয় এবং শপথ নেওয়ার পরে তার সংবিধান মেনে কাজ করতে হয়। এখানে যে কাজটা তিনি করেছেন সেই কাজটা পুরোটাই অসাংবিধানিক এবং আইন বিরুদ্ধ কাজ। কারণ ইডি অফিসাররা একটা মামলার তদন্ত করতে গিয়েছিলেন, যেহেতু মানি ট্রেলটা কোথায় হয়েছে। নিশ্চয়ই তদন্তের মধ্যে এমন কোনো তথ্য প্রমাণ আছে যেখান থেকে বোঝা গেছে যে এই আইপ্যাক জড়িত আছে। সেই জন্যেই আইপ্যাকের প্রধানের বাড়ি এবং আইপ্যাক অফিসে এর তদন্ত প্রক্রিয়া করার জন্য সমস্ত কাগজ এবং তার যে সমস্ত ডিজিটাল এভিডেন্স আছে সেগুলো সংগ্রহ করতে গেছেন। এবং এই সংগ্রহ করার সময় সিজার লিস্ট তৈরি করবেন, এবং সিজার লিস্ট তৈরি করে সেখানে উভয় পক্ষের সই থাকবে। সই করার পর একটা সিজার লিস্ট ওনাদের মধ্যে থাকবে, আর একটা সিডির কাগজের মধ্যে থাকবে, সিডিতে থাকবে। এই যে প্রক্রিয়াটা হবে, এই প্রক্রিয়াটা এটা হচ্ছে ইনভেস্টিগেশনের পার্ট। এই ইনভেস্টিগেশন যদি ঠিকভাবে না হয় তাহলে পুরো যে প্রক্রিয়াটা, যে মানি ট্রেল প্রক্রিয়াটা, যে বিচার ব্যবস্থা, এটা পুরোটাই ডাইরেক্ট ইন্টারফারেন্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন উইথ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মধ্যে তদন্ত প্রক্রিয়াটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই তদন্ত যদি ঠিক করে না হয় তাহলে পুরো মামলাটা নির্ভর করে পুরো তদন্তের উপরে। এই তদন্ত প্রক্রিয়ায় যদি হস্তক্ষেপ হয় তাহলে এটা অসাংবিধানিক এবং আইন বিরুদ্ধ কাজ। একটা রাজ্যের প্রধান হিসাবে যদি এই সিস্টেমে বাধা প্রদান করে তাহলে তার মধ্যে ক্রিমিনাল অফেন্স আছে, এবং এছাড়াও এই পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্যই ডিজিটাল এবং যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো তিনি নিজেই সমস্ত নিউজের চ্যানেলের সামনে তিনি নিজেই বলেছেন এই ডকুমেন্টগুলো সরিয়েছে। এখন তিনি বলছেন অন্য ডকুমেন্ট, কিন্তু ইডির কর্তারা বলছেন যে এই ডকুমেন্টগুলো ইটস রিলেট টু কয়লা পাচারের, মানি ট্রেলের সমস্ত কাগজপত্র। যদি এটা হয়ে থাকে তাহলে এটা অপরাধযোগ্য, এই অন্যায়, এটা অপরাধযোগ্য এবং এর শাস্তির বিধান আছে। এবং সংবিধানের প্রধান হিসেবেও তারও কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেই দায়িত্ব কর্তব্যের বাইরে তিনি গিয়ে এই ক্রিমিনাল অফেন্সগুলি তিনি করেছেন। এছাড়া এই যে ইডি কর্তৃপক্ষ কেন তদন্ত করতে গিয়ে বাধা পেয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী গেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে হাই অফিসিয়ালরা গেছেন এবং তাদের উইথ আর্মস ফোর্স, সেই জন্যে তারা সেই সময় কোনো কিছু বাধা দিতে পারেনি, এবং সেই জন্য তারা হাইকোর্টেও দরখাস্ত করেছে এবং তৃণমূল কংগ্রেসেরও উভয় পক্ষের দরখাস্ত করেছে, কিন্তু সেই শুনানিও হতে দেয়নি। সেটাও একটা সংগঠিত ক্রাইমের মধ্যে পড়ে। এই যে আইন প্রক্রিয়ায় প্রত্যেকটা জায়গায় বাধা দেওয়া, এটা কিন্তু এই রাজ্যের প্রধান হিসাবে এটা কখনোই উচিত হয়নি। ইডি সূত্রে খবর, কয়লা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চান কয়লা খনন করে কত টাকা উঠেছিল, প্রোটেকশন মানি হিসেবে কত টাকা দেওয়া হয়েছিল, এবং সেই টাকা কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছে গেছে। আমি অন্তত এই 40 বছর চাকরি করেছি,
এই চাকরি থাকাকালীন কোনো দিন এইরকম কোনো ঘটনার সম্মুখীন আমি অন্তত হইনি। আমার মনে হয় কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ কিংবা ভারতবর্ষের কোথাও এরকম ইনসিডেন্ট হয়নি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা কিংবা সিবিআই অফিসাররা রেড করতে এসছেন, সেখানে কাগজপত্র আরেকজন নিয়ে চলে গেলেন, কেউ সে যে কোনো কেউ নিয়ে হতে পারে নিয়ে গেলেন, এবং যেগুলো সিজার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে সেগুলো নিয়ে চলে গেলেন, এরকম ঘটনা আমি কোনো দিন দেখিনি। হাওয়েভার এখন তিনি দাবি করছেন যে ম্যাডাম মমতা ব্যানার্জি যে উনি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে এগুলো কাগজপত্র নিয়ে গেছেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টর অফিসাররা বলছেন যে এই কাগজপত্রগুলো প্রত্যেকটা এই প্রতীক জৈনের বাড়ি এবং অফিস থেকে পাওয়া গেছে, এগুলো তাদের কেসের তদন্তের ক্ষেত্রে লাগবে। সুতরাং এটা বেসিক্যালি চুরি নয়, এটা চুরির চেয়েও ভয়ানক জিনিস, সেটা বলছে তারা। এবং তারা এটাও বলছে সাথে সাথে যে সুপ্রিম কোর্টে এটা বিবেচনা করা উচিত।